ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত এটাই যে শোষিতের স্বপ্ন একসময় শাসকের হাতিয়ারে পরিণত হয়। ১৯৪৫ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বারুদ তখনও বাতাসে। জর্জ অরওয়েল লিখলেন এমন একটি রূপকথা, যে রূপকথা প্রকাশের জন্য জীবনের শেষ সময়ে এসে ঘুরতে হয়েছে প্রকাশকের দ্বারে দ্বারে। কেউই প্রকাশ করতে চায়নি, অথচ ইতিহাসের কি অদ্ভুত পরিহাস। যেই সিআইএ একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই পরে এই বই নিয়ে বানায় অ্যানিমেটেড ফিল্ম। পিঙ্ক ফ্লয়েড থেকে শুরু করে কোল্ড ওয়ার প্রোপাগান্ডা, সব জায়গায় ফিরে এসেছে এই বই। ১৯৪৫ সালে লেখা এই বই ৮০ বছর পরে এসেও কেন এতটা প্রাসঙ্গিক? কেন আজও শাসকদের কাছে এই বই অস্বস্তির কারণ? কারণ হয়তো বইটির সেই অমর লাইন, অল অ্যানিমেলস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এটা আসলে পশুদেরই গল্প, যারা মানুষের শাসন থেকে মুক্তি চেয়েছিল। কিন্তু খুব গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে মানুষেরই গল্প। আজ আমরা জর্জ অরওয়েলের সেই ম্যানার ফার্মের ধুলোমাখা পথে হাঁটবো আর খুঁজবো নিজেদের ছায়া। দেখব কিভাবে মুক্তির স্লোগান হয়ে ওঠে শৃঙ্খলের নতুন নাম। আপনি দেখছেন বিশদ বিশ্লেষণ। আমাদের মূল যাত্রায় প্রবেশের আগে চলুন পুরো গল্পটা সংক্ষিপ্ত আকারে জেনে নেই। গল্পের শুরুটা হয় ম্যানার ফার্মে। মালিক মিস্টার জোনসের অত্যাচারে পশুদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন ওল্ড মেজর নামের এক বৃদ্ধ শুকর তাদের স্বপ্ন দেখায় বিপ্লবের। পশুরা একজোট হয়, জোনসকে তাড়িয়ে তারা ফার্ম দখল করে, নাম হয় অ্যানিম্যাল ফার্ম। শুরুতে সবকিছু স্বপ্নের মতোই ছিল। নতুন কিছু নিয়মও হয়, সম অধিকারের সুষম বন্টন শুরু হয় এবং কিছুদিন সেই অধিকার সবাই ভোগও করে। কিন্তু সেই সুখ বেশিদিন সইল না। খুব গোপনে ফার্মের ক্ষমতা চলে যায় নেপোলিয়ন নামের এক দ্রুত শুকরের হাতে। আর এখান থেকেই গল্পের টার্নিং পয়েন্ট শুরু হয়। নেপোলিয়ন ক্ষমতায় বসার পর যা শুরু করলো তা দেখে আটকে উঠতে হয়। তার শাসন ব্যবস্থা দেখে মনে হলো বিষয়টি যেন নতুন বোতলে পুরনো মদ। অর্থাৎ শাসক বদলেছে, খামারের নামও বদলেছে, কিন্তু শোষণের ধরন সেই আগের মালিক মিস্টার জোনসের মতোই রয়ে গেছে। নেপোলিয়ন ভিন্ন মত সহ্য করতে পারে না। কেউ টু শব্দ করলেই সে তার পোষা প্রশিক্ষিত কুকুর বাহিনী লেলিয়ে দেয়। যুক্তি দিয়ে নয়, বরং ভয় দেখিয়ে সে শাসন কায়েম শুরু করে। তার সাঙ্গপাঙ্গ শুকরেরা আরামায়েশে দিন কাটায়, আর সাধারণ পশুরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে না খেয়ে মরে। বিপ্লবের আগে তাদের যা অবস্থা ছিল, এখন যেন তা ধীরে ধীরে তার চেয়েও শোচনীয় অবস্থা ধারণ করতে শুরু করে। এই গল্পের চরিত্রগুলো আসলে পশু নয়, এরা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। এই গল্পে আমাদেরকে বক্সার নামে একটি চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্সার আসলে একটি ঘোড়ার নাম। সে হাড়ভাঙা খাটুনি খাটে আর অন্ধভাবে বিশ্বাস করে নেতা যা করেন ঠিকই করেন। এই বক্সার আমাদের সমাজের সাধারণ মানুষের প্রতিচ্ছবি, যারা বারবার শোষিত হয়েও সুদিনের আশা করি আর নেতাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে দিন শেষে প্রতারিত হই। অন্যদিকে আরও একটি বিশেষ চরিত্র আছে এই গল্পে, যার নাম স্কুইলার, নেপোলিয়নের ডান হাত। সে হলো আজকের যুগের প্রোপাগনিস্ট বা চাটুকার মিডিয়া। সে কালোকে সাদা বানায়, মিথ্যার সাথে ইমোশন মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করে পরিসংখ্যানে উন্নয়ন দেখায়, অথচ সাধারণ পশুদের পেটে ভাত জোটে না। এখানে মানুষকেই পশুদের সবচেয়ে বড় এবং প্রধান শত্রু হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু একদিন ফার্মের সাধারণ পশু পাখিরা দেখতে পায় নেপোলিয়ন এবং তার সাঙ্গপাঙ্গরা বসে মানুষের সাথে তাস খেলছে, মদ খাচ্ছে। বাইরে থেকে তারা একবার মানুষের দিকে তাকাচ্ছে এবং একবার পশুদের দিকে তাকাচ্ছে, কিন্তু তারা আর মানুষ এবং শুকরের মাঝে এবং তাদের নেতার মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। বিপ্লবের শুরুটা হয় পবিত্র। ৫২ থেকে ৭১, ৭১ থেকে ২৪ আমাদের লড়াইটা ছিল সাম্যের, মর্যাদার। আমরা চেয়েছিলাম এমন এক রাষ্ট্র যেখানে মালিক আর শ্রমিকের ব্যবধান গুছে যাবে। অ্যানিম্যাল ফার্মের ওল্ড মেজরের সেই বিখ্যাত বিটস অফ ইংল্যান্ড গানটি যেন আমাদেরই সোনার বাংলার প্রতিধ্বনি। সবাই ভেবেছিল অত্যাচারী শাসক জোন্সকে তাড়াতে পারলেই মিলবে মুক্তি। কিন্তু অরওয়েল আমাদের মনে করিয়ে দেন, শাসক বদলালেই কি শাসন বদলায়? বিপ্লব সফল হলো, জোন্স পালালো, কিন্তু তারপর অ্যানিম্যাল ফার্মে শুরু হয় নেপোলিয়ন এবং স্নোবেলের ক্ষমতার লড়াই। শুরু হয় নতুন মেরুকরণ। বিপ্লবের সময় যারা কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছিল, তারাই এখন ক্ষমতার গন্ধে একে অপরকে সন্দেহ করতে শুরু করেছে। জুলাই বিপ্লবের পরেও আমরা কি একই চিত্র দেখছি না? নানা মত, নানা পথ আর অদৃশ্য হাতের ইশারা। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম গল্পে দেখা যায় খামারের ভিতরেই শুরু হয় ষড়যন্ত্র। বাইরের শত্রুর ভয় দেখিয়ে ভেতরের আওয়াজকে দমিয়ে রাখার চেষ্টা।
আমাদের জুলের স্পিরিট বা ঐক্য কি আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে নেই যেখানে বিপ্লবীদের মধ্যেই ফাটল ধরানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত? আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, রক্তের দাগ কি শুকিয়েছে? এই তো কদিন আগে উসমান হাদি ভাই চলে গেলেন, যিনি ছিলেন পরিবর্তনের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। 24 জুলাই শেষে আমরা ভেবেছিলাম লাশের মিছিল এই বুঝি শেষ হলো, কিন্তু উসমান হাদি ভাইয়ের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সংগ্রাম এখনো শেষ হয়নি। খামারের ভেতরে বা বাইরে ঘাতকরা এখনো সক্রিয়। অ্যানিম্যাল ফার্মে যেমন ভিন্ন মত বা সত্য বলার অপরাধে পশুদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে হত্যা করা হতো, আমাদের এখানেও কি বিপ্লবীদেরকে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে না? উসমান হাদি ভাই কি আমাদেরকে সেই সতর্কবার্তা দিয়ে গেলেন না যে স্বাধীনতা এখনও নিরাপদ নয়? অ্যানিম্যাল ফার্মের শেষে এসে পশুরা আবিষ্কার করে এক ভয়াবহ সত্য, তারা দেখে তাদের নেতারা এখন দেখতে অবিকল সেই পূর্ণ অত্যাচারী শাসকদের মতোই। 24 জুলাই আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেই স্বপ্নের রং কি ফিকে হতে শুরু করেছে? উসমান হাদি ভাইয়ের মতো তরুণদের রক্ত কি বৃথা যাবে, নাকি আমরা আবার নতুন কোনো জোন্স বা নেপোলিয়নের খামারে বন্দী হব? আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।